বাংলাদেশে প্রায় সব বাড়িতেই পবিত্র রমজানে ইফতারের প্রধান আকর্ষণ ভাজাপোড়া খাবার। শুধু বাড়িতেই নয়, এ সময় খাবারের দোকানগুলোতেও এরকম মশলাদার ইফতার বিক্রির হিড়িক পড়ে যায়। সারা বছর এই ধরনের খাবার ততটা গুরুত্ব না পেলেও ইফতারের প্রধান আকর্ষণ কিন্তু এই ভাজাপোড়া খাবারই থাকে। মুসলিম ধর্মীয় বিধিবিধানে ইফতারে এরকম মুখরোচক খাবারের রীতির উল্লেখ আছে বলে শোনা যায় না। খেজুর বা মিষ্টি জাতীয় খাবার দিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতেন বলে সুন্নত হিসেবে মুসলিমরা এই রীতি পালন করে থাকে। তবুও প্রশ্ন থেকেই যায়, তাহলে বাঙালির ইফতারের প্লেটে এরকম মুখরোচক ভাজাপোড়া খাবার জায়গা করে নিল কিভাবে? চলুন জেনে নেই এর পেছনের ইতিহাস। ছোলা আফগানদের প্রিয় খাবার। তাদের কাছ থেকে ভারতবর্ষের বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করেছে। তবে ভারত বা বাংলাদেশে এসে সেটা আরও মশলা, পেঁয়াজ ইত্যাদি দিয়ে মুখরোচক করে রান্না করা হয়ে থাকে। সেটার সাথে মুড়ি খাওয়ার চলও এই অঞ্চলের মানুষের নিজস্ব উদ্ভাবন। কাবাব, হালিম, বিরিয়ানি মুঘল খাবারের মধ্যে পারসিক খাবারের প্রভাবটা অনেক বেশি ছিল। তারাই ইফতারে বিরিয়ানি, কাবাবের মতো খাবার খেত। সেটা দেখে এই অঞ্চলের বনেদি মানুষজনও খেতে শুরু করে। এই অঞ্চলে ইসলাম ছড়ানোর সময় অ্যারাবিক প্রভাব ছিল, পার্সিয়ান প্রভাব ছিল। পরবর্তীতে এটা এক প্রকার ভারতীয়করণও হয়। মূলত উত্তর ভারত থেকে ইফতারের সময় মুখরোচক খাবারের অংশ হিসেবে নানা রকম ভাজাপোড়া খাওয়ার চল যোগ হয়েছে। তখন পেঁয়াজু, বেগুনি, নানা ধরনের চপ খাওয়ার চল যুক্ত হলো। ইফতারে শরবত খাওয়ার রীতি মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে রয়েছে। পানির পিপাসা থেকে স্বাদ, মিষ্টি ও সুগন্ধি শরবত খাওয়ার চল চালু হয়েছে বলে মনে করেন ইসলামী ইতিহাসবিদরা। ঢাকায় ইফতারে পদের সংখ্যা থাকে আরও বেশি। বিশেষ করে পুরান ঢাকার ইফতারের নাম রয়েছে সারা বিশ্বজুড়ে। ঢাকার বয়স 400 বছরের বেশি হলেও ঢাকার ইফতারের ইতিহাসটাও 4 শতাব্দী। সেই আদিকালে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। এখনও পুরান ঢাকার অনেক এলাকায় রোজা খোলাই শব্দটির প্রচলন রয়েছে। ইফতারি বানানোর রেওয়াজ পুরান ঢাকার প্রতি ঘরে ঘরে। তারপরও পুরান ঢাকার ইতিহাস বলে ঢাকাইয়ারা সবসময় বাইরের খাবারে আকর্ষণ বোধ করে। সে কারণেই বাইরের ইফতারের টান সেই আদিকাল থেকেই চলে আসছে।